নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই শতাব্দীর গোড়ায় ইন্দোনেশিয়া ভেঙে একটা নতুন রাষ্ট্র তৈরি হয় যার নাম ইস্ট তিমুর, তার রাজধানী বালি। ইস্ট তিমুর খুব ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গেছে। প্রথমত 1600 খ্রিস্টাব্দে সেখানে পর্তুগিজরা বন্দর তৈরি করে বাণিজ্যের জন্য। তারপর দীর্ঘদিন পর্তুগিজদের দখলেই ছিল। তারপর জাপানের সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব স্বল্প সময় 41 সাল থেকে 43-44 তারা তিমুর দখল করে। তারপর তিমুরের ভাগ হয়, ইস্ট তিমুর, ওয়েস্ট তিমুরের দখল ছিল ওলন্দাজদের আর ইস্ট তিমুরের দখল ছিল পর্তুগিজদের। 74 সালে লিসবনে ক্ষমতার পরিবর্তন হয়, তখন নতুন সরকার ডিকলোনাইজেশনের সিদ্ধান্ত নেয়। তারপরে ইস্ট তিমুর থেকে পর্তুগিজ বাহিনী চলে যায়। তারপর সেখানে ইন্দোনেশিয়ার আগ্রাসন হয়, যেটা ইতিহাসে অপারেশন লোটাস নামে পরিচিত। বহু মানুষ মারা যান। 25% মানুষ যখন ইস্ট তিমুরের জনসংখ্যার কমে যায়। দীর্ঘ 25 বছর ইস্ট তিমুরে ইন্দোনেশিয়ার শাসন ছিল সুহার্তোর। কিন্তু তিমুরের বাসিন্দারা স্বাধীনতার দাবিতে সোচ্চার হন। তারপর সেখানে রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে গণভোট হয়। গণভোটে ইস্ট তিমুরের মানুষজন স্বাধীনতার পক্ষে রায় দেয়। তখন ইন্দোনেশিয়ার মিলিশিয়া সেখানে হামলা চালায়, প্রায় 1,500 মানুষ মারা যান, বহু মানুষ সম্পত্তি নষ্ট হয়, পঙ্গু হয়ে যায়, জঙ্গলে পাহাড়ে লুকিয়ে গেরিলা যুদ্ধ চালায়। তারপর 2002 সালে আনুষ্ঠানিকভাবে ইস্ট তিমুরের স্বীকৃতি হয়। ইস্ট তিমুরের জনসংখ্যার প্রায় 99% খ্রিস্ট ধর্মাবলম্বী, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্টও আছে, খুব সামান্য অংশ হচ্ছে সুন্নি মুসলমান। আমি ইস্ট তিমুরের ইতিহাস আরো দীর্ঘ, আমি সেটা নিয়ে আপনাদের বলতে আসিনি। আমি কেন বললাম ইস্ট তিমুরের কথা, যে ইন্দোনেশিয়া ভেঙে ইস্ট তিমুর তৈরি হয়েছিল সেটা ছিল সময়ের দাবি। সেই সময়ের দাবি মেনে ইস্ট তিমুর তৈরি করা হয়। রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সও সেখানে মোতায়েন করা ছিল। মূলত অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর সংখ্যাধিক্য ছিল। তাহলে এই শতাব্দীর গোড়ায় আমাদের নাকের ডগায় একটা দেশ ভেঙে একটা আলাদা ছোট্ট টাইনি আইল্যান্ড তৈরি হয়, আর্কিপেলাগোও বলা যেতে পারে। তাহলে ইস্ট তিমুর যদি তৈরি হয় সময়ের দাবি মেনে, সেখানকার বাসিন্দাদের দাবি মেনে, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আলাদা হয়ে কেন একটা হিন্দু রাষ্ট্র তৈরি হবে না? এই প্রশ্নটা উঠছে, জানেন, বিভিন্ন মহল থেকে উঠছে। কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, আমরা যাই বলি না কেন, অন্তর্বর্তী সরকার যাই আশ্বস্ত করুক না কেন, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের টিকে থাকা খুব মুশকিল, এটা বাস্তব। কারণ ধীরে ধীরে এথনিক ক্লিনজিং শুরু হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষত সনাতনীদের বাংলাদেশের যত নষ্টের গোড়া বলে চিহ্নিত করছেন মৌলবাদীরা, অন্তর্বর্তী সরকার ইত্যাদি। অর্থাৎ তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সম্পত্তি লুটপাট করার চেষ্টা হচ্ছে, ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের দেশান্তরী করার লাগাতার চেষ্টা চলছে এবং অনেকাংশে সফল। 71 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় সেখানে হিন্দু জনসংখ্যা ছিল 23%, মোট জনসংখ্যার কমতে কমতে সেটা 8%-এর কাছাকাছি দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে আছেন, তাই তাদের মধ্যে থেকেও দাবি উঠছে আলাদা হিন্দু দেশ গঠন করার। দেখুন, মাহফুজ আলম জঙ্গিদের জারদ সন্তান, ইউনূসের প্রধান সহকারী, ইউনূসের ভাষায় এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, সে যখন ভারতকে টুকরো করার হুমকি দেয়, এমন একটা ম্যাপ প্রকাশ করেছে সেখানে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সহ উত্তর পূর্বে সবকটি রাজ্য আছে, সেটাই নাকি নতুন বাংলাদেশ। সে সরাসরি নতুন বন্দোবস্ত, নতুন ভূগোলের কথা বলেছে। এখন আমাদের প্রশ্ন হলো, চট্টগ্রাম হিল ট্র্যাক, সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বীরা আছে, কক্সবাজার,
ওই সমস্ত জায়গায়, চট্টগ্রাম জায়গাতে হিন্দুদের পপুলেশন বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি, তাদের কনসেন্ট্রেশন। একসময় সেখানে 90% বেশি ছিল, এখন 50% কাছে এসছে, কিন্তু বৌদ্ধরা অনেক আছেন। তো সেই সমস্ত অঞ্চলকে নিয়ে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে একটা আলাদা প্রদেশ বা রাষ্ট্র গঠনের, প্রদেশ বলবো না, রাষ্ট্র গঠনের দাবি কিন্তু উঠছে। তার নাম দেওয়া হয়েছে হিন্দু দেশ। ভারতের সঙ্গে অ্যানেক্সের কথা বলছি না, কিন্তু আলাদা স্বতন্ত্র রাষ্ট্র, এবং তার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সবকিছু ভারত করবে। তার নিরাপত্তা বলুন, তার বিদেশ নীতি বলুন, সবকিছু ভারত দেখভাল করবে, পরিকাঠামো তৈরি করে দেবে, গ্র্যান্টিন এইড দেবে, কিন্তু সেখানে নিজস্ব সরকার থাকবে, সেখানকার মানুষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি তৈরি করবেন। অনেকে বলতে পারেন অলীক, কল্পনা, স্বপ্ন দেখছেন আপনি। দেখুন, এই শতাব্দীর গোড়াতেই কিন্তু ইন্দোনেশিয়া ভেঙে পূর্ব তিমুর তৈরি হয়েছে। ঐতিহাসিক কারণ ছিল ইন্দোনেশিয়ার মিলিশিয়ার অত্যাচার, ইন্দোনেশিয়ার শাসকদের অত্যাচার। ইস্ট তিমুরের মানুষ বিদ্রোহ করেন, তার পরিণতি আলাদা ছোট্ট দেশ গঠন। তাহলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে লাগাতার অত্যাচার, নিপীড়ন, মাতৃশক্তির সম্ভ্রমহানি চলছে, বাংলাদেশের সনাতনীরাও কিন্তু এই দাবিটা করছেন যে এই বাংলাদেশের মধ্যে তাদের টিকে থাকা সম্ভব নয়। আজ না হয় কাল বাংলাদেশে এথনিক ক্লিনজিং হবে ধর্মীয় সংখ্যালঘুদের। তার থেকে এটা কি ভালো নয়, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের কনসেন্ট্রেশন বেশি, তাদেরকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ঠিক ইস্ট তিমুরের মতো আজকে যেটা মনে হচ্ছে অসম্ভব, আগামী দিনে সেটা সম্ভব হতে পারে, পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের দাবি মেনে। একই বাংলাদেশে অস্থিরতা তুঙ্গে, আরাকান আর্মি আরাকান দখল করেছে, নাফ নদী কার্যত তাদের দখলে, তারা কক্সবাজার বা বাংলাদেশ সীমান্তেও ঢুকে গেছে। ভারত সরকারের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন? স্বয়ং মহাত্মা গান্ধী বলেছেন যে ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত সনাতনীরা কোথাও আক্রান্ত হলে তাদের পাশে ভারত থাকবে। সেখানে ভারত রাষ্ট্রের ভৌগোলিক সীমানা কোনো বাধা হিসাবে কাজ করবে না, কারণ ভারতবর্ষে 95% হিন্দুর বাস। তাই ভারতীয় উপমহাদেশে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দুরা যদি আক্রান্ত হয়, অত্যাচারিত হয়, ভারতবর্ষের দায়িত্ব তাদের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়ানো। তাই বাংলাদেশের মধ্যেও কিন্তু এই দাবি উঠছে, ধর্মীয় সংখ্যালঘুরা এই দাবি করছেন। অত্যাচার নিপীড়নের মুখে পড়ে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চলছে, তাদের ধর্মীয় স্থানকে অপবিত্র করা হচ্ছে, মাতৃশক্তির সম্ভ্রমানি করা হয়েছে। ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইসকন থেকে বলা হয়েছে যে মাথায় তিলক কেটে হাতে কণ্ঠির মালা নিয়ে আপনারা বেরোবেন না, নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। চট্টগ্রামে একজন মাতৃশক্তিকে নির্মমভাবে খুন করা হয়েছে, তার গলা থেকে তুলসীর মালা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। হাজারি গলিতে সেনা পুলিশের যৌথ বাহিনীর তাণ্ডবে কিভাবে ধর্মীয় সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছেন সেটা আমরা জানি। এমনকি নাবালকদের বয়স বাড়িয়ে সাবালক করে তাদেরকে পুলিশি হেফাজতে রেখে দেওয়া হয়েছে। চাঁদসানগরের মনসা পুজো করার মতো ইউনূস সরকার কয়েকটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউনূস সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ এটা জঙ্গি জেহাদিদের মদতপুষ্ট সরকার। পিরিয়ড। তাহলে সময়ের দাবি যদি এটা হয়, তাহলে মানচিত্র নতুন করে লেখার দাবিকে কি অস্বীকার করা যায়? অনেকে বলছেন এটাই সময়ের দাবি। দেখুন, ভারতবর্ষ সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, এটা প্রথম থেকে আমরা বলে আসছি। এটাকে অনেকে আমাদের দুর্বলতা ভাবেন, কিন্তু না,
আমরা রাশিয়ার মতো ক্রাইমিয়াকে অ্যানেক্স করব না, রাশিয়ার মতো ইউক্রেনে হামলা চালাবো না। কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যদি মনে করেন যে তারা যেভাবে অত্যাচার এবং নিপীড়নের মুখে পড়েছেন তাদের পক্ষে আর বাংলাদেশে টিকে থাকা সম্ভব নয়, তারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার তার অবস্থান ঠিক করবে। এই মুহূর্তে তো সবকিছু বলা যায় না, কিন্তু ইন্দোনেশিয়া ভেঙে এই শতাব্দীর গোড়ায় একটা নতুন রাষ্ট্র কিন্তু তৈরি হয়েছে আমাদের নাকের ডগায়। খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাহলে আগামী দিনে এরকম রাষ্ট্র যদি বাংলাদেশের বুকে ধর্মীয় সনাতনীদের নিয়ে তৈরি হয়, যদি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকেও আমরা সময়ের দাবি বলে মেনে নিতে কি পারি না? দেখুন বাংলাদেশে কি চলছে। 10 ট্রাক অস্ত্র 2004 সালের 1 এপ্রিল কর্ণফুলী নদীতে সরকারি জেটিতে নেমেছিল জাহাজে করে। সেই অস্ত্র উত্তর পূর্বে জঙ্গিদের জন্য পাঠানো হচ্ছিল। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তৎকালীন জামাতের আমির যিনি শিল্পমন্ত্রী ছিলেন, তারা প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। জামাতের আমিরকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের জন্য, কিন্তু লুৎফুজ্জামান বাবরের শাস্তি মুকুব করা হয়েছে, পরেশ বড়ুয়ার শাস্তি মুকুব করা হয়েছে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার এত বড় ঘটনার পরেও সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। বলতে পারেন এ তো জুডিশিয়ারির সিদ্ধান্ত। এখন বাংলাদেশের জুডিশিয়ারি কিরকম ভাবে চলছে সেটা আপনারা সবাই জানেন। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার জন্য কোনো আইনজীবী পর্যন্ত পাওয়া গেল না। এটাই নাকি স্বাধীন একটা বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের বিচারপতিকে আইনজীবী রায় পছন্দ না হয় ডিম ছুটছেন। অনেক বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। জয় বাংলা স্লোগান লেখার জন্য 2 তরুণ ছেলেকে, হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক, তৌহিদি জনতা পিটিয়ে খুন করেছে। আবার মুসলিমদের 2 গোষ্ঠীর মধ্যে কোনো ধর্মীয় সমাবেশ উপলক্ষে মারামারি হয়েছে, 3 জন মারা গেছেন, অনেকে আহত। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। তার মধ্যে জঙ্গিদের জারদ সন্তান মেহফুজ ভারতকে ভাঙার চক্রান্ত করছেন, পোস্ট করছেন। অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তাকে সরিয়েও দেয়নি। অর্থাৎ এগুলো হচ্ছে ইউনুসের মত, সেটা মেহফুজকে দিয়ে ইউনুস বলাচ্ছে। তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি চুপ করে বসে থাকবো? বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যদি তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য আলাদা কিছু ভাবেন, অন্য কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা কথা যদি তারা জানান, তাহলে ভারতও নিশ্চয়ই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেবে। কোনো কিছুই অসম্ভব নয়। দেখুন বিজেপির কোনো নেতা না, অধীর চৌধুরী কি বললেন কয়েকদিন আগে, যে মৌলবাদের প্রচন্ড বাড়াবাড়ি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে। একই মুর্শিদাবাদে 70% মুসলমান। হুমায়ুন কবির কি বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, এখানে আমরা 30%কে ভাগীরথীর জলে চুবিয়ে দিতে পারি। এখন মেহফুজের মতো জঙ্গিরা মুর্শিদাবাদ, মালদাকে বলতে পারে এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। অধীরবাবু বলেছেন, অধীরবাবু বিপদের বার্তা শুনিয়েছেন। এখন কিন্তু আমাদের শীত ঘুমে থাকলে চলবে না, বর্ডার ফেন্সিং করতে হবে, কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। জঙ্গি জিহাদিদের মুক্তাঞ্চল যাতে না হয়ে ওঠে মুর্শিদাবাদ, মালদা প্রমুখ জেলা, সীমান্তবর্তী জেলা, আমাদের সতর্ক থাকতে হবে। স্লিপার সেল ইতিমধ্যে সক্রিয়। 174 জন দাগি জঙ্গিকে ইউনুসের সরকার মুক্তি দিয়েছেন, তারা ভারতকে টুকরো করার হুমকি দিচ্ছেন। উপদেষ্টার প্রধান সহকারী পর্যন্ত নতুন ভূগোল রচনার ডাক দিয়েছেন। তাহলে 140 কোটি ভারতবাসীর সুরক্ষার স্বার্থে কঠোর পদক্ষেপ করা কিন্তু আশু প্রয়োজন। এখন কিন্তু শীত ঘুমে থাকলে ইতিহাস আর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবেন না। অধীরবাবুকে আপনি পছন্দ করুন না করুন, তিনি 5 বারের সাংসদ, মুর্শিদাবাদের ভূমিপুত্র। অনেকের থেকে ওখানকার রাজনীতি, আর্থসামাজিক জনবিন্যাস সম্পর্কে তার ধারণা বেশি। তিনি যখন সতর্ক করছেন, মৌলবাদের দাপাদাপি শুনতে পাচ্ছেন, ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কা প্রকাশ করছেন, তার আগেই কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। ভারতের ভূগোল অক্ষুণ্ণই থাকবে।
কিন্তু কেউ যেন আঁচড় না কাটতে পারে সেটাকে নিশ্চিত করতে হবে। আঁচড় কাটতে চাইলে চোখ উপড়ে নিতে হবে, ঘরে ঢুকে মেরে আসতে হবে। এটা নিয়ে কিন্তু জিরো টলারেন্স। আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা, তারা যদি জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে থাকেন, তারা যদি নতুন কিছু ভাবেন, সময়ের দাবি মেনে আমাদের কি করা উচিত, আমি আমার বন্ধুদের বলবো কমেন্ট বক্সে লিখতে। ঠিক 22 বছর আগেই কিন্তু ইন্দোনেশিয়া ভেঙে নতুন রাষ্ট্র হয়েছে পূর্ব তিমুর। সেই ইতিহাস আমরা কিন্তু জানি।